কথায় কথায় উগান্ডার সঙ্গে বাংলাদেশকে তুলনা করা আমাদের এক ধরনের পুরনো মনস্তাত্ত্বিক অভ্যাস, কারণ আমরা ধরেই নেই যে বাংলাদেশ উগান্ডার চেয়ে এগিয়ে আছে। এই তুলনাটা আমরা ব্যঙ্গ হিসাবে ব্যবহার করি, অপমান হিসেবে ছুড়ে দিই। কিন্তু এখন জাতিসংঘ আমাদের সেই ধারণা একটা বড় ধাক্কা দিল। আংটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2025 বলছে 2024 সালে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $1.3 বিলিয়ন, আগের বছরের তুলনায় 13% কম। আর একই সময়ে উগান্ডা পেয়েছে $3.3 বিলিয়ন, ঘানা পেয়েছে $1.9 বিলিয়ন, DR কঙ্গো পেয়েছে $9 বিলিয়ন গ্রিনফিল্ড প্রজেক্ট। অর্থাৎ যে উগান্ডাকে আমরা ব্যঙ্গর উপমা বানিয়েছি দশকের পর দশক, সেই উগান্ডা আজ বিনিয়োগ টানছে বাংলাদেশের 2.5 গুণেরও বেশি। কেন বলুন তো? চলুন খোঁজ করে দেখা যাক। জাতিসংঘের এই খবর পড়ে কেউ কেউ বলবেন বৈশ্বিক সংকটের কারণে, কেউ বলবেন আমেরিকার শুল্ক নীতির কারণে। কিন্তু প্রশ্ন হলো, যদি বৈশ্বিক সংকটই কারণ হতো তাহলে আফ্রিকা FDI বাড়লো কিভাবে 75%? ইথিওপিয়ার বিনিয়োগ 3 গুণ বাড়লো কি করে? উগান্ডা, ঘানা কি আলাদা কোনো পৃথিবীতে বাস করে? সত্যটা অন্য জায়গায়। উগান্ডায় যা সত্য বাংলাদেশে সেই সত্য হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে তা হয়নি। বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে, বাংলাদেশে তো আরো বেশি বিনিয়োগ আসার কথা ছিল, কেন এলো না? চলুন কোনো রাগঢাক ছাড়া সেই সত্যটা খোঁজার চেষ্টা করি। আমাদের একজন বিনিয়োগ বালক আছেন, সেই বিনিয়োগ বালকের মহাপ্রতারণার গল্প দিয়ে শুরু করা যাক। 2024 সালের আগস্টে ইউনূস সরকার ক্ষমতায় বসার পরপরই ঘোষণা হয়েছিল যে বিদেশি বিনিয়োগের ঢল নামবে, বিদেশি বিনিয়োগকারীদের লাইন পড়ে যাবে বাংলাদেশে। এই প্রতিশ্রুতির সঙ্গে মাঠে নামানো হলো একজন তরুণকে, প্লেন থেকে লাফ দেওয়া যার বিশেষত্ব, যাকে মিডিয়া আদর করে বিস্ময় বালক বলে ডেকেছিল, যাকে বিডার চেয়ারম্যান করা হয়েছিল প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে। সেমিনার হয়েছে, রোড শো হয়েছে, বিদেশে ঝকঝকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছে ইংরেজি ভাষায়। আর ফলাফল কি হয়েছে? আংটাড বলছে 13% পতন হয়েছে বিনিয়োগে। সবচেয়ে নির্লজ্জ ব্যাপার হলো ইউনূস বিদায় নিয়েছেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় বসেছে, কিন্তু সেই বিনিয়োগ বালককে একই পদে একই মর্যাদায় বসিয়ে রাখা হয়েছে। কারণ নতুন সরকারের কাছেও কোনো বিকল্প নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু আছে আগের ব্যর্থতার উত্তরাধিকার বহন করার অসাধারণ প্রতিভা। 2024 সালের আগেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নানা সমস্যা ছিল, ডলার সংকট ছিল, অবকাঠামোগত দুর্বলতা ছিল, জ্বালানি বিদ্যুতের অনিশ্চয়তা ছিল, সেটা অস্বীকার করার কেউ করছে না। কিন্তু তখনও বিদেশি বিনিয়োগকারী একটা বিষয় বিশ্বাস করতেন, যে বাংলাদেশে রাষ্ট্র আছে, আইনের শাসন আছে, সরকার নিরাপত্তা ঝুঁকি অস্বীকার করে না, সরকার সেটা অ্যাড্রেস করার চেষ্টা করে। 2016 সালে হোলি আর্টিজান হামলার পর FDI বা বিদেশি বিনিয়োগ আতঙ্কজনকভাবে কমে গিয়েছিল, কিন্তু রাষ্ট্র তাৎক্ষণিক বার্তা দিয়েছিল যে জঙ্গিবাদ দমন করা হবে যে কোনো মূল্যে। অভিযান হয়েছিল, নেটওয়ার্ক ভাঙা হয়েছিল, বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করা হয়েছিল। ফলে বিদেশিরা বুঝেছিল যে বাংলাদেশ সমস্যা স্বীকার করছে এবং মোকাবিলা করছে। FDI আসার পথ খুলেছিল বাংলাদেশ। কিন্তু 2024 পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক দিক হলো রাষ্ট্র এখন সমস্যাকেই অস্বীকার করতে শুরু করেছে। মব, আগুন, সন্ত্রাস আর বিনিয়োগের মৃত্যুর সম্পর্কটা আমাদের বোঝা দরকার একটু। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে কোথাও মব সৃষ্টি করে কাউকে পেটানো হচ্ছে, কোনো প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে, কোনো কারখানা টার্গেট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে এবং ছাঁটাই হচ্ছে, দেদারসে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এটা এখন বাংলাদেশের প্রতিদিনকার বাস্তবতা এবং পুরো বিশ্ব এটা দেখছে। জুলাই সন্ত্রাসের পরপরই গাজী টায়ার পুড়িয়ে দেওয়ার দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। হাজারো শ্রমিকের কর্মস্থল রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ে গেল, আর রাষ্ট্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এই একটি দৃশ্য বাংলাদেশ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীর মনে যে বার্তা দিয়েছিল, সেটা কোনো কূটনৈতিক সেমিনার দিয়ে মুছে ফেলা যাবে না, যতই চোস্ত ইংরেজি ভাষায় প্রেজেন্টেশন দেওয়া হোক না কেন। একজন জাপানি বা কোরিয়ান বিনিয়োগকারী তখন একটাই প্রশ্ন করবেন, আজ স্থানীয় মালিকের কারখানা পুড়ছে, কাল আমার কারখানা পুড়বে না, এই নিশ্চয়তা কে দেবে? এর উত্তর না পেয়ে তিনি ভিয়েতনাম যাবেন, ইন্দোনেশিয়া চলে যাবেন, ভারত চলে যাবেন, বাংলাদেশে আসবেন না। মংলা বন্দরের প্রসঙ্গটার কথা বলি।
বন্দর হলো দেশের অর্থনীতির দরজা। সেই দরজায় যদি দা কুড়াল হাতে বিদেশি বিনিয়োগকারীদের দিকে তেড়ে যায় মানুষ এবং রাষ্ট্র নির্বিকার থাকে, তাহলে সেই বন্দর আর অর্থনীতির দরজা থাকে না, হয়ে ওঠে ভয়ের প্রতীক। মংলার সেই দৃশ্য এখন বিদেশি কোম্পানির রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্টে উঠে গেছে। বীমা কোম্পানির দেশ ঝুঁকি মূল্যায়নে ঢুকে গেছে। জঙ্গিবাদ অস্বীকারের রাজনীতি এখানে সবচেয়ে বিপজ্জনক একটি ব্যাপার। 2024 পরবর্তী বাংলাদেশকে বলা হচ্ছে যে আগের সরকার নাকি জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল, যেন হোলি আর্টিজান নাটক ছিল, যেন বিদেশি নাগরিকদের হত্যাও নাটক ছিল, যেন দণ্ডিত জঙ্গিরা কল্পকাহিনী কোনো নায়ক। এই বয়ান শুধু রাজনৈতিকভাবে মিথ্যা নয়, এটা অর্থনৈতিকভাবে আত্মঘাতী। কারণ বিনিয়োগকারীরা জানে যে রাষ্ট্র রোগ স্বীকার করে না, সে চিকিৎসাও করে না। আর যে সরকার আগুনকে আগুন বলতে ভয় পায়, সে তো আগুন নিভাতে পারবে না, তাই না? এরই মধ্যে মালয়েশিয়ার বাংলাদেশি নাগরিকদের সঙ্গে আইএস সংশ্লিষ্ট নেটওয়ার্কের খবর আন্তর্জাতিক মাধ্যমে এসেছে। জাপান, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান কোম্পানির নিরাপত্তা বিশ্লেষকরা এই তথ্য ফাইল করে রাখছেন। তারা শুধু কর ছাড় দেখেন না, দেখেন তাদের প্রকৌশলী এবং পরিবার নিরাপদ কিনা। একটি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার টাইম বোমা বলছে। এই ভাষা কেন তৈরি হলো বলুন? কারণ বিশ্ব দেখছে জঙ্গিবাদী শক্তির রাজনৈতিক পুনরুত্থান, রাষ্ট্রের নির্লজ্জ অস্বীকার এবং মব সহিংসতার প্রাতিষ্ঠানিকীকরণ। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি ভয়াবহ বাস্তবতা। বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে এক অদ্ভুত ফাঁদে পড়েছে। বিদেশি রাষ্ট্রগুলো চাপ দিয়ে, যারা ক্ষমতায় বসিয়েছে ইউনূসকে এবং তারেক রহমানকে, তারা চাপ দিয়ে বোয়িং কেনাচ্ছে, এয়ারবাস কেনাচ্ছে, সামরিক সরঞ্জাম কেনাচ্ছে, যেগুলোর বাংলাদেশের আদৌ কোনো প্রয়োজন নেই। কিন্তু টাকা যাচ্ছে বাইরে, কারখানা তো আসছে না ভেতরে, বিদেশি কোনো বিনিয়োগ তো আসছে না বাংলাদেশে। ঋণ বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, আমদানি বাড়ছে কিন্তু উৎপাদন বাড়ছে না। এটা অর্থনীতির আত্মহত্যার রাস্তা। আর এই রাস্তার শেষে আছে একটি মৃত্যু চক্র। নিরাপত্তাহীনতা বাড়লে বিনিয়োগ কমে, বিনিয়োগ কমলে কর্মসংস্থান কমে, কর্মসংস্থান কমলে হতাশা বাড়ে, হতাশা বাড়লে মব শক্তিশালী হয়, মব শক্তিশালী হলে বিনিয়োগ আরো কমে। একবার এই চক্রে পড়লে বের হওয়া অত্যন্ত কঠিন। আর বাংলাদেশ সেই চক্রে পড়ে গেছে। ইউনূস এবং তার বিস্ময় বালকেরা এই চক্রে বাংলাদেশকে ফেলে দিয়েছে। তারেক রহমান সেই চক্রের মধ্যেই খাবি খাচ্ছে। উগান্ডার কাছে পিছিয়ে যাওয়ার এই অপমান উগান্ডা দেয়নি আপনাকে। এই অপমান তৈরি করেছে সেই শক্তি যারা দেশি বিদেশি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, বিনিয়োগের মাধ্যমে বা বিনিয়োগের নামে সেমিনার করেছে, আর দেশে মবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে গণতন্ত্রের নাটক মঞ্চস্থ করেছে। বিদেশি বিনিয়োগকারীরা রাজনীতি নিয়ে আবেগী নন, কিন্তু তারা জানে যে দেশে কোটি কোটি মানুষের রাজনৈতিক অধিকার নির্বাহী আদেশে দমন করা যায়, সে দেশে তাদের ব্যবসায়িক অধিকারও একদিন একই পরিণতি পেতে পারে। বাংলাদেশ যদি আবার বিনিয়োগ চায়, তাহলে প্রথমে প্রমাণ করতে হবে এই দেশে রাষ্ট্র আছে। কারখানা পোড়ানো যাবে না, বন্দরে দা কুড়াল চলবে না, জঙ্গিবাদকে রাজনৈতিক স্বার্থে অস্বীকার করা বন্ধ করতে হবে, মবকে বৈধতা দেওয়া বন্ধ করতে হবে এবং সব দলের অংশগ্রহণে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। না হলে আজ উগান্ডা, কাল আরো ছোট অর্থনীতির দেশও বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাবে। আর বাংলাদেশ বসে বসে দেখবে যে বিনিয়োগ বালকের প্রেস ব্রিফিং হচ্ছে, ইংরেজিতে প্রেজেন্টেশন হচ্ছে, নোবেল জয়ীর পুরনো হাসির ছবি নিয়ে এবং আরেকটি ব্যর্থতার পরিসংখ্যান নিয়ে বাংলাদেশ হাসছে, দুঃখের হাসি, কষ্টের হাসি। প্রশ্ন আসলে একটাই, বিদেশি বিনিয়োগ না আসার আসল কারণ কি শুধু বৈশ্বিক সংকট, নাকি বাংলাদেশের ভেতরে নিজেদের হাতে তৈরি মবতন্ত্র, জঙ্গি পুনরুত্থান, রাজনৈতিক নিপীড়ন, বিশ্বাসযোগ্য নির্বাচন না হওয়া, সরকারকে ক্ষমতায় বসিয়ে দেওয়া, সরকারকে বিদেশি চাপ দিয়ে টাকা পয়সা আদায় করিয়ে নেওয়া, রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া? এই প্রশ্নের উত্তর বা এসব প্রশ্নের উত্তর শুধু অর্থনীতির নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। রাষ্ট্রকে, সরকারকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই এগোতে হবে, না হলে উগান্ডার পেছনেই থাকবে, ঘানার পেছনেই থাকবে। এটাই বাংলাদেশের নিয়তি। আপনাদের তথাকথিত জুলাই বিপ্লব বাংলাদেশকে ওই জায়গায় নামিয়েছে। এই জায়গা থেকে টেনে তোলা তারেক রহমানের কম্য নয়। ভালো থাকবেন সবাই।